বাংলা ভাষা, বাংলাদেশি এই বিষয়গুলোকে নিয়ে আবারও একটা বিতর্ক দানা বেঁধেছে। বলা হচ্ছে বাংলা ভাষী মানেই বাংলাদেশি। আবার কোথাও কোথাও এমনটাও শোনা যাচ্ছে যে বাংলা ভাষা বলতে নাকি আদৌ কিছু হয় না। আমরা অবাক হচ্ছি, সত্যি আশ্চর্য লাগছে। বাংলা ভাষা বলে কিছু হয় না। যারা বলছেন যেভাবে ব্যাপারটা সামনে আনা হচ্ছে আমাদের সত্যি চমকে দিচ্ছে। আবার এটাও শোনা যাচ্ছে যে বাংলা ভাষা নাকি ফারাক আছে, সেটা আছেই, আমরা জানতাম তো। বিভিন্ন বাংলা ভাষা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে উচ্চারণ করা হয়, বিভিন্ন ভাবে বলা হয়, আমরা তো জানি। কিন্তু তার মানে সেটা বাংলা নয়। কে বলল? কারা নির্ধারণ করছে? বলা হচ্ছে বাংলাদেশের বাংলা ভাষা আর পশ্চিমবঙ্গের বাংলা ভাষা আলাদা আলাদা, কিন্তু বাংলা ভাষা তো। ঠিক গোটা বিষয়টা আমাদের কেমন গুলিয়ে যাচ্ছে। বাংলা ভাষা, বাংলা ভাষী এগুলোকে নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে তার পরিপ্রেক্ষিতে আমাদের বারবার মনে হচ্ছে খুব পরিকল্পিত ভাবে, খুব কৌশলে এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে না তো। যেগুলো নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল, যেগুলো নিয়ে বিতর্ক ওঠা উচিত ছিল, সেগুলো ক্রমশ পেছনে সরে যাচ্ছে। আর বাংলা ভাষা, বাংলাদেশি এগুলোকে সামনে রেখে বিতর্ক ক্রমশ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশের বর্তমানে যারা শাসক তারা নানাবিধ সমস্যা তৈরি করেছেন। এ রাজ্যে যারা শাসক তারা এমন করে শাসন করছে যে নানা রকম সমস্যায় জর্জরিত মানুষ। ঠিক সেই সময় আসল সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্যাগুলোকে সামনে আনা হচ্ছে না তো। কিছুদিন আগে পর্যন্ত আমরা যে ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, যে ইস্যুগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, তা হচ্ছে এ রাজ্যে প্রায় 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে। রাজ্যের শিক্ষা দপ্তর একটা ভয়ঙ্কর ভয়াবহ দুর্নীতি করেছে। সেই দুর্নীতির কারণে চাকরি চলে গেছে প্রায় 26,000 ছেলে মেয়ে। তারা রাস্তায় বসে রয়েছে, এখনো তারা প্রতিকার পায়নি। এমনকি আমাদের বিচার বিভাগ যে বার্তা শুনিয়েছে সেটার মধ্যেও কোনো সুরাহা মেলেনি। তারা একবারে সবাইকে বাতিল করে দিয়েছে, 26,000কেই। যারা এত বড় দুর্নীতি করলো, যারা দুর্নীতি হোতা, তাদের কি হবে এখনো পর্যন্ত আমরা জানি না। এইগুলো নিয়ে তো আলোচনা হওয়া উচিত ছিল। ক্রমাগত রাজ্য রাজনীতিতে এটা চর্চার বিষয় হওয়া উচিত ছিল। যেভাবে মানুষকে প্রতিদিন কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, সেখানে তাদের আক্রান্ত হতে হচ্ছে বাংলা ভাষী বলে। বাংলা থেকে বাইরে গেলে কেউ আক্রান্ত হবেন। কেন বাইরে চলে যেতে হচ্ছে মানুষগুলোকে? কেন এখানকার মানুষেরা বাইরে যান কাজের খোঁজে? আমাদের সেদিকে দৃষ্টি না ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বাংলা ভাষা আক্রান্ত, বাংলা ভাষী আক্রান্ত। আসলে যেটা মনে হয় দেশের এবং রাজ্যের শাসক বোধহয় এভাবেই কোন কোন বিষয়ে মানুষকে ব্যস্ত রাখা যাবে তার ন্যারেটিভ আগে থেকে তৈরি করে রাখেন, তৈরি করে দেন। তারাই ঠিক করে দেন যে কিভাবে আমরা গোটা বিষয়টা পরিচালনা করব, কোনটা নিয়ে বিতর্ক হবে আর কোনটা নিয়ে বিতর্ক হবে না, সেটা তারাই নির্ধারণ করে দিচ্ছেন। তা না হলে সত্যি তো আমাদের রাজ্যের মুখ্য যিনি প্রশাসক তিনি বলতে পারছেন যে বাংলা ভাষার কথা বলা মানুষজন যদি বাইরে গিয়ে আক্রান্ত হয়, আমি তাদের সবাইকে আবেদন করছি এ রাজ্যে চলে আসুন, সবাইকে আমি কাজ দেব। আসলে এ রাজ্যে কাজ নেই, এ রাজ্যে যথেষ্ট কাজের অবকাশ বা সুযোগ নেই, সেই জন্যই বাইরে যেতে হচ্ছে। এগুলো নিয়ে মানুষকে সচেতন করা উচিত ছিল। রাজনৈতিক চর্চা, তর্ক বিতর্ক এগুলো নিয়ে হওয়া উচিত ছিল। এ রাজ্যের স্বীকৃত যে বিরোধী রাজনৈতিক দল তারাও মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো, জীবনযাপনের প্রয়োজনের যে বিষয়গুলো, সেগুলোকে নিয়ে কথা বলে না, কথা বলতে তার আগ্রহী নয়। তবে বিভাজনটা করে যান, হিন্দু মুসলমানের বিভাজন, এখন ওই বাংলা ভাষাকে কেন্দ্র করে বিভাজন, এবং বাংলাদেশি, বাংলা ভাষী হলেই সে বাংলাদেশি এবং সে ধর্মে মুসলিম, এইরকম একটা আখ্যান তৈরি করবার খুব হাস্যকর ভাবে এইরকম একটা
বাংলা ভাষার মানুষজনকে হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষী মানুষজনদের হেনস্থা করা হচ্ছে। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব যে বাংলা ভাষার হেনস্থা এটা কেন হচ্ছে, কোন লক্ষ্যে হচ্ছে এবং কি এর পিছনে পরিকল্পনাটা। আসুন গোটা বিষয়টা আমি একটু বুঝবার চেষ্টা করি। এর পিছনে রাজনৈতিক যে উদ্দেশ্যটা রয়েছে সেটা যেমন আমাদের বুঝতে হবে, তেমনি আমরা বুঝবার চেষ্টা করব যে কোন অভিমুখে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক দিল্লি পুলিশ, আমরা যখন আলোচনা করছি, দিল্লি পুলিশ একেবারে তাদের রিপোর্টে নাকি লিখেছে বাংলাদেশি বাংলা ভাষী মানুষজন। বাংলাদেশি বাংলা ভাষী মানে বাংলা ভাষা হলেই তারা বাংলাদেশি হবে, এরকম একটা নির্ধারক বা এরকম একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হচ্ছে। কিভাবে এটা করা হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে, আমরা প্রশ্ন তুলছি, আমরা বুঝতে চাইবো। আমরা বুঝতে চাইবো এর পিছনে আসলে কোন রাজনৈতিক লক্ষ্য বা কৌশল কাজ করছে না তো, একটা বিশেষ উদ্দেশ্য এটাকে পরিচালনা করা হচ্ছে না তো। বারবার এটা আমরা বুঝতে চাইব, প্রশ্নগুলো সেদিকে নিয়ে যেতে চাইব। আসলে আলোচনার জন্য এই মুহূর্তে যারা আমার সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অসীম গিরি, গণকর্মী এবং গণগায়ক অসীম গিরি আজ আমার অনুষ্ঠানে রয়েছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন পেশায় শিক্ষক, একই সাথে রাজনৈতিক বিশ্লেষক গৌতম দত্ত। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই অসীম গিরির কাছে আসব। অসীম বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যেভাবে গোটা ন্যারেটিভটা সাজানো হচ্ছে, বাংলা ভাষা, বাংলা ভাষী, বাংলাদেশি, গোটা বিষয়টা এইভাবে, আমি যেটা আশঙ্কা করছি, আমার যেটা খুব আশঙ্কা হচ্ছে যে আসলে মূল সমস্যা আমাদের রাজ্য, আমাদের দেশটা একটা ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে। সেই সমস্যার অভিনয়টা ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল শাসক সেইভাবে চেষ্টা করছে যাতে আসল সমস্যাগুলো আড়াল হয়ে যায়, এবং তথাকথিত মূলধারের মিডিয়াও এটাকে, যেমন আমরাও বাধ্য হয়েছি এই বিষয়টা কিন্তু আলোচনা করতে, তা নাহলে আমরা তো সত্যি এই রাস্তায় বসে থাকা যে শিক্ষক তাদের নিয়ে আলোচনা করতাম। অভয়া আরজি করে যে ঘটনা ঘটে গেছে 1 বছর আগে, এখনো তার কোনো সুরাহা হয়নি, 1 বছর হতে চললো। সরকারি হাসপাতালের মধ্যে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আমাদের আলোচনা করবার কথা ছিল। কিংবা ল কলেজের ভিতরে এ রাজ্যের শাসক দলের একটি মেয়ে যেভাবে নির্যাতিতা হয়েছেন, আমাদের তো সেই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা বা চর্চা করা উচিত ছিল। তা না করে আমরা এমন একটা বিষয় নিয়ে চর্চা করছি যে শাসকরা নির্ধারণ করে দিয়েছে, এটাই যেটা হয়, কোথাও একটা কৌশল পরিকল্পনা কাজ করছে। আপনি কি বলবেন? ভাষা এবং সাহিত্যের শিক্ষক ছিলাম প্রায় 30 বছর। প্রথমত তাহলে তো প্রথমেই আমার শিক্ষকতাটা বন্ধ করে দিতে হয়, মানে সমস্ত টাকা পরিফেরত নিয়ে আমি যে ভাষা কথা বলছি, তুমি যে ভাষায় কথা বলছো, যেটা স্ট্যান্ডার্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, সৃষ্ট চলিত মান্য ভাষা, সেই ভাষায় কথা বলাটাই বন্ধ করে দিতে হয়। বাংলা এসে যারা নিউজ পড়েন তারা কিন্তু আমরা যে ভাষাটায় কথা বলছি, ঠিক যেভাবে কথা বলছি এভাবেই কথা বলেন। সুতরাং খ্রিস্টপূর্ব 1500 বছর থেকে ধরো তারপরেও আরো 2000 বছর পর্যন্ত ইন্দো ইউরোপীয় ভাষার যে সৃষ্টি হয়েছিল, তার লাস্ট যে স্তরটা নব্যভারতীয় আর্য ভাষা, সেই নব্যভারতীয় আর্য ভাষার একটা দিক হচ্ছে বাংলা ভাষা। মানে বাংলা আছে, তার মধ্যে হিন্দি আছে, পাঞ্জাবি আছে, উড়িয়া আছে, এগুলো আছে, এবং এটা মূলত মাগধি থেকে এসছে। অর্থাৎ মাগধি ভাষা এবং আমাদের যে সীমান্তিক যে অঞ্চলগুলোর যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলোকে নিয়ে নিয়ে অনেকগুলো উপভাষা নিয়ে যে আমরা আজকে দাঁড়িয়ে যে বাংলা ভাষায় কথা বলছি, এই ভাষাটা সৃষ্টি হয়েছে, লিখিত, মৌখিক ইত্যাদি ইত্যাদি। আগে একটা সময় লেখা হতো সাধু ভাষায়, তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী এরা চলিত ভাষায় সাহিত্য শুরু করলেন, আমরা জানি। তো সুতরাং এইভাবে বাংলা ভাষা, যে কোনো ভাষা তো বহতা নদীর মতো, সেটা এগোয় আস্তে আস্তে, সেইভাবেই এগোচ্ছে। এখন এটাকে মেটার্নিকের যুগে ফিরিয়ে দেওয়ার চেষ্টা কেউ কেউ করছেন। এবং আজকে একটা ফোন এলো আমার একটি বন্ধু মতো ছোট ছেলে, সে ফোন করে বললো তোমার ছাত্রী বাংলা ভাষার বিরোধিতা করছে। তো আমি বললাম আমার কোনো ছাত্রী বিরোধিতা করছে বা করছে না এটা তো আমি জানি না। প্রথম কারণ হচ্ছে আমার ফেসবুকে কারা আছে বা নেই সেটা অত দেখবার মতো প্রত্যেকের সাথে কথা বলবার নেই। আমি পোস্ট করি,
আমি বিভিন্ন জিনিস পোস্ট করে লিখি, এইটা হচ্ছে আমার ফেসবুকের কাজ, এর বাইরে আমি কিছু করি না। তো বলছে যে বাংলা ভাষা নাকি অমিত মালব্য নাকি একজন বলেছে যে বাংলা ভাষা আসলে ভাষাই নয়, বাংলাদেশি, বাংলা মানেই বাংলাদেশি, ইত্যাদি ইত্যাদি। প্রথমত মনে রাখতে হবে উপভাষার মধ্যে আমরা যে বাংলায় বসে আছি এটা রাঢ়বঙ্গ, এই রাঢ়বঙ্গের ভাষা আছে। আমরা যদি উত্তর দিকে যাই কামরূপী ভাষা আছে, আমরা যদি ঝাড়খণ্ডের দিকে যাই ঝাড়খণ্ডী উপভাষা আছে, এবং বাঙাল উপভাষা আছে, এরকম কামরূপী উপভাষা আছে। এই উপভাষাগুলোর সমষ্টি আমি যেটা বললাম যে সীমান্তিক যে সমস্ত অঞ্চলগুলো, এগুলো সবকিছু নিয়ে লোকাল এবং সাহিত্যের নানান কিছু নিয়ে আমরা দেখতে পাই একটা বাংলা ভাষার জন্ম হয়েছে। এবং এইটা কিন্তু একেবারেই বহু বছর ধরেই এটা চলছে, আস্তে আস্তে ডেভেলপ করছে আধুনিক বাংলা ভাষা, ধীরে ধীরে আরো বেশি ডেভেলপ করছে আমরা দেখতে পাই। আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, তারপর আজকে যাদের পাচ্ছি সমস্ত বাংলা ভাষা। সুতরাং বাংলাদেশিদের ভাষাই শুধু বাংলা ভাষা, মানে বাংলা ভাষা মানে বাংলাদেশি, এটা বললে তো আমরা সবাই বাংলাদেশি হয়ে যাব, এটাও ঠিক নয়। আমি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গীয় ভাষায় কথা বলি, এটা রাঢ়বঙ্গে আছে, আমি রাঢ়বঙ্গে আছি, রাঢ়বঙ্গের কথা বলি, এবং রাঢ়বঙ্গের ভাষাটাই মূলত এদিক ওদিক করে সৃষ্ট করে সেটা সৃষ্টচলিত বলে করা হয়েছে। এইটা কেন উঠছে? উঠছে সম্পূর্ণতই রাজনৈতিক কারণে। রাজনীতিটা কি? প্রথমত বাঙালি মানে হেট, মানে এই যে ব্যাপারটা, মানে একটা একটা ব্যাপার তো আছেই আমাদের দেশে যে বাঙালিদের হেট করো, এই হেট করার ব্যাপারটা কিন্তু আসছে। বাঙালিরা যেভাবে হেট করেছে, উড়িষ্যার লোককে বলেছে উড়ে, বিহারি হলে বলেছে মেরো বা খোট্টা, যেরকম বলেছে আজকে ফিরে পাচ্ছে তারা সেটা। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে বাঙালি মানে আসলে বাংলাদেশি খোঁজার চেষ্টা, অর্থাৎ বাংলা ভাষা দিয়ে কেউ ঢুকে পড়েছে কিনা সীমান্ত দিয়ে সেটা খোঁজার চেষ্টা। এই চেষ্টায় আমরা দেখতে পাই যে ধীরে ধীরে এটাই আস্তে আস্তে এনআরসির দিকে যাবে। এটা হচ্ছে জায়গা, মানে এসআইআর এর নামে আসলে এনআরসির দিকে যাবে, আর কিছুই নয়। কমপ্লিটলি রাজনৈতিক চাল। দ্বিতীয়ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দল, যে তার যে দলটি আছে, তারাও এই ব্যাপারে বাংলাকে জয় করতে হয়, এই করতে হয়, সে করতে হয় বলে নেমে পড়েছেন। অথচ বাংলার প্রতি কোনো দায়বদ্ধতা তাদের নেই। বাংলার প্রতি যদি দায়বদ্ধতা থাকতো তাহলে তুমি যেটা বললে যে শিক্ষকরা যখন রাস্তায় দাঁড়িয়ে আছে তখন তাদের চাকরি দেওয়া হতো, তাই না? চাকরিটা দেওয়া হয়নি। কিন্তু বাংলার প্রতি যদি অতটাই দরদ থাকতো তাহলে দুর্গাপুজোয় 1,10,000 টাকা না দিয়ে সেই টাকাটা কিছুটা অন্তত শিক্ষকদের দেওয়া যেত। ধর্মীয় কারণে খরচ করার কোনো কারণ নেই, অত বড় একটা মন্দির বানানোর কোনো কারণ নেই, যথেষ্ট মন্দির আছে আমাদের পশ্চিমবঙ্গে, আর নতুন করে মন্দির বানানোর দরকার নেই। এগুলো সব কটা রাজনৈতিক চাল। বাংলা ভাষা থেকে শুরু করে ধর্ম অবধি গোটাটাই কিন্তু দুদলই খেলছে, কেন্দ্রীয় সরকারই খেলছে এবং এখানকার সরকারও খেলছে। দুদল খেলছে আসলে। এই খেলার মধ্যে কেউ কেউ ট্র্যাপ হয়ে যাচ্ছে আমরা, এবং কেউ কেউ উল্টো পাল্টা লিখে ফেলছি, এবং কেউ কেউ অত্যন্ত বাংলা আমার অত্যন্ত বাঙালি এরকম একটা আরম্ভ করেছি, এবং কেউ কেউ একটু সফটলি বাঙালি হয়েও বাঙালিদের বিরোধিতা করছি। এইটা হচ্ছে, এটাও কিন্তু রাজনৈতিক চাল একটা। একদম। এই রাজনৈতিক চালে ট্র্যাপে আমরা পড়ে গেছি, এবং আইটি লেভেল মানে যেটা আর কি দুটো দলেরই এই রাজ্যেরটা একটু জোরালো নয়, অত্যন্ত কম, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে আইটি সেল সেটা তো সাংঘাতিক পাওয়ারফুল। তারাও দেখছে কি করছে, এবং যার ফলে তারা কিন্তু এটাকে তাদের যে লোকজন আছে বাঙালি লোকজন তাদের দিয়ে এটাকে ফ্লট করিয়ে দিচ্ছে। এটাও একটা রাজনৈতিক চাল। সুতরাং এখন ধরো, এখন তুমি নিশ্চয়ই জানো অনুপম, যে অভয়াকাণ্ডে যে যে ডাক্তাররা আন্দোলন করেছিল তাদের প্রত্যেকের কাছে পুলিশের চিঠি যাচ্ছে, 2, 3, 4, 5, 6 থানা থেকে। আজকেই তো মানে গেছে, ডক্টর কৌশিক মাঝি বললেন, বা অন্যান্যরা চিঠি পাচ্ছে। এইটা সমস্যার সমাধান নয়। তাহলে অভয়ার বিচারটা নিয়ে কিন্তু কোনো কথা নয়, উল্টে অ্যারেস্ট করা হচ্ছে। যখন কিছু নেই তখন বাংলা ভাষা নিয়ে ঝামেলা করা হচ্ছে, যখন কিছু নেই তখন এমন এমন সমস্ত বিষয় হচ্ছে যাতে মানুষের কোনো সমস্যার সমাধানের কথা নেই। দুটো সরকারের কোনো সরকারই নেই। দুটো সরকার সেখানে প্রথমে ধর্ম নিয়ে খেলো, তারপর ভাষা নিয়ে খেলো, তারপরে চাকরি নিয়ে খেলো, তারপর ডাক্তারদের নিয়ে খেলো, তারপর তোমায় আমায় নিয়ে খেলো। এইটাই তো জায়গা এখন।
সুতরাং এইটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় বলে আমি মনে করি, এবং এটাকে তীব্র ধিক্কার জানানো ছাড়ার কোনো উপায় নেই। বেশ, একেবারে আমি ইয়েতে আবার গৌতমের কাছে আসবো। গৌতম, আপনি শুনলেন মোটামুটি অভিমুখটা যেটা বললেন অসীম গিরি, একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন যে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে করানো হচ্ছে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি রাজনৈতিক এই উদ্দেশ্যটাকে যদি একটু বিশ্লেষণ করেন যে কোন কোন অভিমুখে বাংলাদেশ, বাংলাদেশি, বাংলা পরিচয়, এবং একটা তো ঘটনা যে আমি এটাও জানতে চাইবো যে ধরুন এ রাজ্যে বিজেপি নেতৃত্ব, তারা তো এর ফলে একটু ব্যাক ফুটে যাবে, মানে বাংলা বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখে অনেকটা সুযোগ পেয়ে যাবে এ রাজ্যের শাসক দল, সেই সুযোগটা কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হলো। ঠিক এখানেই আশ্চর্য যে তারা এমনিতেই, আপনি বারবার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার অনুষ্ঠানে এসে বলেছেন যে বিজেপি এ রাজ্যে ভোট লড়াই শুরুই করে অনেকটা পেছনে থেকে, কারণ মেরুকরণের ভোটে তারা ধরেই নিয়েছে যে একটা সম্প্রদায়ের ভোট তারা পাবে না, শাসক দলের দিকে সেই ভোটটা হেলে রয়েছে। এবার বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি ভাবাবেগে ধাক্কা দিয়ে আরো তাদের অনেকটা পিছিয়ে দেওয়া হলো। তো বিজেপি নিজের কেন্দ্রীয় নেতৃত্ব যদি নিজেরাই এটা করে, তাহলে মনে হয় না কোথাও যেন তারা চাইছেনই না যে এ রাজ্যের বিজেপি নিজের পায়ে দাঁড়াক, আসলে তারা চাইছেন এ রাজ্যের যারা বর্তমান শাসক তারাই থেকে যান। মানে আমি একটা সম্ভাবনার কথা বললাম, আপনার ব্যাখ্যাটা একটু চাই। যে আজকে লড়াইটা কিন্তু দুটো, এক হচ্ছে ভাষা দখলের লড়াই, আর এটা হচ্ছে ধর্ম দখলের লড়াই। আমরা এই দুই লড়াইয়ের মাঝখানে বেঁচে আছি। কেউ কেউ আসলে সবটাই নির্ভর করছে 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ের রণকৌশল মাত্র। কারণ সমাজের সমস্যা কিন্তু ভাষা দখলের লড়াই নয়, সমাজের সমস্যা কিন্তু ধর্ম দখলের লড়াই নয়। কারণ সমাজের সমস্যা প্রতিদিন, প্রতি রাত, নিঃশব্দ প্রতিশব্দ সব মিলিয়ে ধর্ষণের এক করাল গ্রাস, কখনো বা চাকরি চুরির ইতিহাস, কখনো বা রেশন চুরি, কখনো বা বালু চুরি, কখনো বা সমাজের সর্বস্তরে একটা প্রতিহিংসার জন্ম রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এটা কিন্তু আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি মুহূর্তে লক্ষ্য করছি। ফলে 2026 সাল খুঁজে, 26 সালের বিধানসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছিল, শাসক দল এবং বিরোধী দল খুঁজে পাওয়ার চেষ্টা করছিল যে কোনটাকে আঁকড়ে ধরে আমি আমার বৈতরণের শেষ সিঁড়িতে পৌঁছে দিতে পারবো। আমরা জানি যে অমিত মালব্যদের মতো মানুষরা কি নিশ্চয়ই জানে যে গোটা ভারতবর্ষে মানে বাংলা ভাষায় কত শতাংশ মানুষ কথা বলে। তারা কি জানে না পশ্চিমবঙ্গে কত শতাংশ মানুষ কথা বলে? তারা জানে না ত্রিপুরাতে 65-66% মানুষ কথা বলে? তারা কি জানে না আসামের মতো একটি রাজ্যে যেখানে প্রায় 30% কাছাকাছি মানুষ কথা বলে? তারা কি জানে না গোটা ভারতবর্ষে প্রায় 10 থেকে 11 কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে, কিংবা গোটা পৃথিবীতে প্রায় 28 থেকে 30 লক্ষ লোক বাংলা ভাষাতে কথা বলে? তারা কি ইতিহাস জানে না যে 1947 সাল থেকে 1956 সালের একটা ভাষা আন্দোলন একটা রাষ্ট্রের জন্ম দিয়েছিল? সুতরাং ভাষাকে নিয়ে লড়াই করা, ভাষাকে নিয়ে স্পর্শকাতর কথা বলা অত্যন্ত সময় উপযোগী নয়। তারা কি জানে না? জেনেও বলছে। কারণ বাঙালিকে হেয় করবার প্রতিপন্নতা দক্ষিণের একটা ভাবনা চিন্তার মধ্যে প্রেক্ষাপটে থাকে। আমার পূর্ববর্তী বক্তা তিনি নিশ্চয়ই বলেছেন, এটা সত্যি কথা, এটা অস্বীকার করছি না আমরা। কিন্তু আজকে বর্তমান সময় যে শাসক দল যেভাবে বাংলা ভাষাকে নিয়ে লড়াই করছেন, এটা কিন্তু আমার কোথায় যেন মনে হচ্ছে একটা মুখোশের অন্তরালে। অর্থাৎ 2026 সালে নির্বাচনের আগে এই শাসক দলের যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ তাদের বিরুদ্ধে জনরোষ সমগ্র সমাজ ব্যবস্থায় ছড়িয়ে আছে, সেই সময় তারা খড়কুটোর মতো এই ভাষা আন্দোলনকে বগল দাবা করে 2026 সালের বিধানসভা নির্বাচনে একটা প্রভাব,
একটা 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 সমকালীন সমস্যায় চিহ্নিত করে একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করছেন, একটা আবহ তৈরি করবার চেষ্টা করছেন। এটা কিন্তু তাদের সমস্যা। পাশাপাশি ধর্মকে নিয়েও একটা যেভাবে বিরোধী শাসক লড়াই করছে বা আন্দোলন করছে, এটা মানুষের কাছে কিন্তু আজকে একটা অসহায় অবস্থা। সবাই রাষ্ট্রবাদী আর রাষ্ট্রদ্রোহীর মাঝখানে বসবাস করে না, তার মাঝখানে সাম্যবাদকেও বুকে আঁকড়ে ধরে অনেকে বসবাস করে। এই বাস্তবতাটা এই রাজনৈতিক দলগুলো ভুলে গেছে। তাই লড়াইয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে তৃতীয় একটি পক্ষ, যারা এর দুটোর কাউকেই পছন্দ করে না। সেইখানে দাঁড়িয়ে তারা এই লড়াইগুলো করছে। এটা সত্যি কথাই যে আমি 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 যদি মনে এখানে করি। একটু থামাই আপনাকে। এখানে আপনি একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলছেন যে এই যে দুটো, আপনাকে মনে হয় যে কোথাও বাইনারি, মানে এই রাজ্যের শাসক দল আর দিল্লির শাসক দল, এদের বাইনারিটা যাতে নষ্ট না হয় যায়, যদি বিকল্প উঠে আসছে একটা রাজনৈতিক ইয়ে, সেটা কংগ্রেস, বামপন্থীরা, আইএসএফ, সেইটাকে আড়াল করবার জন্য এটা করা হচ্ছে, যাতে বিকল্প যাতে না হয়, বাইনারিটা যাতে থেকে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে মানুষ বীতশ্রদ্ধ, মানুষ ধর্মকে এতটা ভাবে এতটা মানে কি বলে মানে ধর্মকে ব্যবহার করে নিজেদেরকে এতটা নৃশংস করার এই বর্তমান পরিস্থিতিকেও কিন্তু সমাজের একটা বৃহত্তর অংশ ভালো চোখে নিচ্ছে না। আবার সমাজের একটা বৃহত্তর অংশের মানুষ কিন্তু এই শাসক দলের এত দুর্নীতিকেও ভালো চোখে নিচ্ছে না। ফলে তার মাঝখানেও একটা বড় অংশের মানুষ কিন্তু এর বিরোধিতার জায়গায় আছে এবং তারা মেনে নিতে চাইছে না। এবং সেটা কিন্তু 2026 সালের নির্বাচনে তার একটা প্রভাব পড়লেও পড়তে পারে। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু যারা লড়াইয়ের প্রধান জায়গায় আছে, তারা মনে করছে যে এটাও একটা সমস্যা। পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে অনুপম দা, যে বাংলা ভাষাটা কিন্তু আমার বেসিক কমিটমেন্ট। আমি যখন বাংলার বাইরে কোথাও যাই, কোনো একজন মানুষের সঙ্গে যখন আমার দেখা হয়, তখন সেই মানুষটি যখন বাংলায় কথা বলে, তখন কিন্তু আমি বলি, ও আপনি বাঙালি, যাক খুব ভালো লাগলো, অনেকদিন পর বাংলায় কথা। একটা স্বস্তি আসে, একটা শান্তি আসে, একটা ক্লান্তি দূর হয়, ভাষার আবেগ তৈরি হয়, ভাষার আবেগটা প্রথিত হয়ে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ মুহূর্ত তৈরি করে। এই জায়গাটা কিন্তু আমার ভাষা নিয়ে আমি অহংকার করি, কারণ সেটা আমার বেসিক কমিটমেন্ট এবং এই ভাষা আমার আইডেন্টিটি তৈরি করে। সুতরাং সেখানে যদি যে কোনো রাজনৈতিক দল যদি হস্তক্ষেপ করে, সেটাকে আমি মেনে নিতে পারি না। এবং এরা কখনো কখনো ভাষার উপর আঘাত করবার চেষ্টা করছে, কখনো কখনো ধর্মকে নিয়ে আঘাত করবার চেষ্টা করছে। এরা কি বাংলার উপর বিকারগ্রস্ত? এরা কি মনে করছে যে শ্যামাপ্রসাদ যে বাংলার বুকে তাদের সবচেয়ে পছন্দের মানুষ, সেই বাংলা আজকে পর্যন্ত কেন আমাদের দখল হচ্ছে না? সেখান থেকে কি বাঙালি জনরোষ তৈরি হচ্ছে? একটা কি অন্য প্রতিক্রিয়া তৈরি হচ্ছে যে বাংলা তো আমাদের দখলে আসার কথা অনেক আগে, অথচ বাঙালিরা কেন দিনের পর দিন আমাদেরকে অচ্যুত করে রাখছে? এখান থেকে কি বিপরীত প্রতিক্রিয়া, এখান থেকে কি জিজ্ঞাসা তৈরি হচ্ছে? এই জায়গাটা থেকে তাদের ভিতর কি আরেকটা অন্য প্রতিহিংসা তৈরি জন্ম নিচ্ছে যে বাংলা আমাদের দখল হচ্ছে না কেন, বাঙালিরা আমাদেরকে এখনো মেনে নিতে পারছে না কেন, বাঙালিরা এখনো সাম্যের জয়গান গেয়ে বেড়ায়, বাঙালিরা কেন এখনো সুফিবাদের কথা বলে, বাঙালিরা কেন এখনো ভক্তিবাদের কথা বলে, কেন বাঙালিরা এখনো শ্রী চৈতন্যের কথা বলে, বাঙালিরা এখনো রামানুজের কথা বলে, কেন বলে? এটা বোধহয় তাদের কাছে একটা যন্ত্রণা। ফলে বাংলাকে তারা কোনোভাবে কখনো বিকারগ্রস্ত হয়েও তারা বাংলাকে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছে বাংলার প্রতি। সুতরাং আজকে এত বাঙালির প্রতি ভালোবাসা, এত বাংলার প্রতি ভালোবাসা কোথায়? যখন একের পর এক আন্দোলন হচ্ছে বাংলা ভাষায়, কি বলবো আপনাকে, ওই শাসক দল যেভাবে বিরোধিতা করছে, তখন বাংলা ভাষাকে প্রমোট করবার জন্য কোথায় বিরোধী দলের ভূমিকা? কোথাও দেখছি না বিরোধী দলের ভূমিকা। সুতরাং শুধু আবেগ প্রবণ কথা বলে লাভ নেই। এটা বাঙালিদের বিরুদ্ধে একটা আরেক ধরনের প্রতিক্রিয়া। এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি অনুপম দা, যে বাংলা কেন আমাদের দখলে হচ্ছে না, কেন বাংলা দখল হচ্ছে না, এই কারণের পরিপ্রেক্ষিতেও কিন্তু একটা ক্ষোভ অন্তর্নিহিত, একটা ক্ষোভের বহিঃপ্রকাশও কিন্তু এইগুলোর মধ্যে পড়ে।
বাংলা ভাষা আর বাংলাদেশিকে একটা জায়গায় গুলিয়ে ফেলবার চেষ্টা করছে। তারা কি ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান জানে না? ভারতবর্ষের ডেমোগ্রাফি জানে না? তারা কি বাংলার ডেমোগ্রাফি জানে না? বাংলার জিওগ্রাফিক্যাল সিচুয়েশন জানে না? কিছুই জানে না। তারা বাংলা নিয়ে কথা বলছেন। যে বাংলা রবীন্দ্রনাথকে উপহার দিয়েছে, যে বাংলা কাজী নজরুলকে জন্ম দিয়েছে, যে বাংলা বন্দে মাতরম ধ্বনিতে গোটা ভারতবর্ষ কেঁপে উঠেছে, আজকে সেই বাংলাকে এই ভাষায় শুনতে হচ্ছে। এটা তাদের অজ্ঞতা আমি মনে করি না, এটা তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কেন আমরা বাংলাকে দখল করতে পারছি না? বাংলায় যারা বিরোধী দলের নেতারা আছে তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুক, তারা তাদের প্রকৃত মানসিকতার স্ট্যান্ডটা যেটা বলতে যাচ্ছি, যে তারা কি বলতে চাইছে সেটা পরিষ্কার করুক। এবং অমিত মালব্যের কথাকে কি তারা সাপোর্ট করছে, তাহলে তাদের মতামত, পার্টির স্ট্যান্ড কি, পার্টির স্ট্যান্ড প্রকাশ করুক। এবং আমরা জানতে চাইছি তার শ্বেতপত্র প্রকাশিত হোক যে তারা অমিত মালব্যের কথাকে সমর্থন করে কি করে না, দিল্লির সেই পুলিশের বার্তাকে তারা সাপোর্ট করে কি করে। সেখানেও তো কি বলেছে, আজকে বাংলার বিরোধী শাসক দলরা তো সেখানে শাসক দল হিসেবে আছে। সেই সুতরাং ভারতবর্ষের ক্ষমতায় যারা আছে তারা দিল্লির কি বলে পুলিশের সেই কথাকে সাপোর্ট করে কি করে না, তাদের পরিষ্কার মতামত স্ট্যান্ড ক্লিয়ার করুক, দিল্লির শাসকরা ক্লিয়ার করুক, তাহলে তো আমরা বাংলার মানুষরা বুঝতে পারবো তারা কি বলতে চাইছে। ওই আড়ালে আবডালে কথা বলে লাভ নেই। ভাষার চাতুরিতা দিয়ে সত্য কাজ হয় না। ভাষার চাতুরতা দিয়ে মিথ্যার অপলাপ করা যায় না। সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে তার ভূমিকা থাকতে হয়। আজকে আমরা বলবো যে বিরোধী দল আজকে শ্বেতপত্র প্রকাশ করুক এবং তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুক যে তারা অমিত মালব্যের কথাকে সমর্থন করে কি করে না, দল এটাকে সমর্থন করে কি করে না।